জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নিন্দুকের ডায়েরি আজ একটা অন্যরকম পথ। নিন্দুকের ডায়েরিতে যেরকম আমরা দেখে থাকেন তার থেকে বাইরে আমরা চিন্তা করেছি যে একটু অন্যরকম করে করবো। শুধু আমি আর শ্যামল বাবু নয়, আমাদের সঙ্গে কিছু বিদগ্ধ মানুষ থাকবেন। আর আজকে যিনি রয়েছেন তিনি একজন আপাদমস্তক রাজনৈতিক মানুষ। আপাদমস্তক আমি যদি বলি যে বাম বিরোধী মানুষ। তার বাড়িতে বোমা পড়েছে, তার বাড়িতে গুলি চলেছে, তার বাড়িতে গুন্ডারা এসে তাকে, দুষ্কৃতীরা এসে তাকে হুমকি দিয়েছে। একজন শিক্ষক অনায়াসে সেই হুমকির পর, সেই মারামারির পর একটা পারিবারিক জীবন কাটাতে পারতেন, সুন্দর পারিবারিক জীবন কাটাতে পারতেন, কিন্তু সে পথে যাননি। রাজনীতিকেই তিনি মানুষের সেবার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য রাজনীতিকে তিনি সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছেন, যেটা অনেকেই করেন এবং যার বিরুদ্ধে এই দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনোই কোনো অনৈতিক কাজের অভিযোগ ওঠেনি, যেটা খুব মুশকিল শোনা এই মুহূর্তে। তিনি হলেন পার্থ ঘোষ। আমি পার্থকে আমাদের 7 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পার্থ ঘোষ নামটার সঙ্গে আপনারা পরিচিত। আজকে সরাসরি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, প্রথমেই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব যে দীর্ঘ সময় বিরোধী, অর্থাৎ তুমি এক সময় শাসক দলের সঙ্গে ছিলে, তারপরে দীর্ঘ সময় বিরোধিতার রাজনীতিতে তুমি হেঁটেছ, আজকে আবার শাসক দলের সঙ্গে রয়েছে। এই যে সময়কালটা তুমি পার করে এলে, আমি শুরুতেই বললাম যে তোমার বাড়িতে বোমাবাজি হয়েছে, তোমার বাড়িতে দুষ্কৃতী হামলা হয়েছে, তার সত্ত্বেও তুমি রাজনীতি ছেড়ে বেরোবে। আজকের উপলব্ধিটা কি? আজকের উপলব্ধিটা প্রথম হচ্ছে দীর্ঘদিন আপনার সাথে এই মানুষের সেবায় থাকা বা মানুষের সাথে লড়াই করার সাথে আপনার সাথে পরিচয়। পার্থ ঘোষ বলেই আপনি আমার সাথে বেশি পরিচিত, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক জীবনে আমি অরিজিৎ ঘোষ নামে বেশি পরিচিত আছি। আমি এবং আমি দুবার নির্বাচিত প্রতিনিধি হিসাবে অরিজিৎ ঘোষ হিসাবে, কিন্তু এখনো আমার এখানকার মানুষ পার্থ ঘোষ বলেই বেশি চেনেন। আজকের দিনে রাজনৈতিক পরিবেশের একটা কঠিন সময়ে পালাবদলের আর একটা পালাবদল, যেমন বাংলায় দুটো, এই নিয়ে তৃতীয় পালাবদল, অর্থাৎ কংগ্রেসের থেকে সিপিএম এসেছিল 77 সালে। সেই একটা পরিবর্তন, একটা বিরাট প্রত্যাশা মানুষের কাছে ছিল। সেই প্রত্যাশা 35 বছরে প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিল। আর এক প্রত্যাশা হয়েছিল 11 সালে, মানুষ পরিবর্তন দিয়েছিল, সেই প্রত্যাশাও মানুষ প্রত্যাখ্যাত হয়েছে। অর্থাৎ বাংলার মানুষের রাজনৈতিক জীবনে প্রত্যাখ্যান ছাড়া কিছু নেই। এবং আপনি যদি ইতিহাস দেখেন, স্বাধীনতার সময়ে সবচেয়ে বেশি লড়াই করা এ বাংলাকে কিন্তু খণ্ডিত হতে হয়েছিল। এ বাংলার রাজনৈতিক চিন্তন, রাজনৈতিক বিষয় উপস্থাপিত করবার গুলো সমস্তটাই কোনো এক ভুল বিষয়ের মধ্যে দিয়ে আমরা চালিত হয়ে যাই। সবচেয়ে লড়াই করলাম স্বাধীনতায়, সবচেয়ে বেশি আমরা ঘা খেলাম, কিন্তু সেই ঘাকে যিনি আঁকড়ে ধরে আমাদের বাঁচিয়ে রেখেছিলেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং আমার রাজনৈতিক জীবনে আজকের এই অবস্থানে আমি সবচেয়ে বেশি ধন্য। তার কারণ হচ্ছে রাজনৈতিক বাতাবরণ 11 সালেও, আপনি তো ভালো জানেন, আমারও বিশ্বাস হয়েছিল এমন একটা সমাজ গড়া হবে, এমন একটি পশ্চিমবঙ্গ গড়বে যে পশ্চিমবঙ্গে মানুষ বামদের কাছে যে অত্যাচার, বামদের কাছে যে শোষণ, বামদের যে স্বেচ্ছাচারিতা, তার বিরুদ্ধে একটা কিছু শ্বাস তুলে মানে তারা নিঃশ্বাস নিতে পারবে, মুক্ত অক্সিজেন পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সমাজে রাজনৈতিকীকরণ ঘটবে না। কিন্তু এগুলো আমরা দেখলাম আরো গাঢ় ভাবে এবং আরো প্রখর ভাবে, মানে সিপিএম যেখানে রেখে গিয়েছিল তার চেয়ে কয়েক গুণ বেশি খারাপ অবস্থায় পট পরিবর্তন হলো আবার 2026-এ। মানুষের একটা রাজনৈতিক নেতাদের, বিশেষ করে আমিও দেখেছি, পরিবারের লোক রাজনৈতিক, মানে আমি বলছি আপনাকে যে আমার ছেলেও বলতে ইয়ে করে যে বাবা রাজনীতি করে, ব্যাপারটা এই পর্যায়ে এসে গেছিল বিষয়টা। তো আজকের দিনে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ ক্ষমতা এসেছে। আমি বলি একটা বিরাট সন্ধিক্ষণে ভারতীয় জনতা পার্টি এসেছে। শুধু রাজনৈতিক লড়াইটা ভারতীয় জনতা পার্টির অংশ নয়,
সমাজ পরিবর্তনের একটা চিন্তন নিয়ে ভারতীয় জনতা পার্টির ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা বলি সাংস্কৃতিক জাতীয়তাবাদের উত্থানের জন্য আমরা ভারতবর্ষে আছি, তারই অংশই প্রথম। এবং আপনি ঐতিহাসিকভাবে দেখুন 150 বর্ষ বন্দে মাতরমের সেবারই বাংলায় ক্ষমতা আসলো ভারতীয় জনতা পার্টি। এইখানে না একটা একটা মানে আমি এই বন্দে মাতরম প্রসঙ্গ যখন আসলো, আপনি খুব সঠিকভাবে বললেন যে বন্দে মাতরমের 150 বছর, কিন্তু কেউ কেউ সেটাকে আনন্দ মঠের 150 বছর বলে ভুল করছেন। এটাই যদি আপনি শুধরে দেন মানুষ। আনন্দমঠ বিষয় হচ্ছে, যেহেতু আনন্দমঠে বন্দে মাতরমটা বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আনন্দমঠ গ্রন্থে ওটার মধ্যে সংযুক্ত হয়েছে, কিন্তু বিষয়টা লেখার ভাবধারাটা কিন্তু হিন্দুত্ব জাতীয়তাবাদের প্রথম লক্ষ্য। ঋষি বঙ্কিমচন্দ্র হিন্দুত্বটার উপর জোর দিয়েছিলেন, আর সেটাকে সংজ্ঞা হিসাবে, হিন্দুত্বের সংজ্ঞা হিসাবে প্রথম যিনি বললেন 1909 সালে ঋষি অরবিন্দ। তিনি বললেন যে সনাতন ধর্মই আমাদের জাতীয়তাবাদ। এই শুরু হলো আমাদের নতুন পথ চলা। তারই সাংস্কৃতিক কালচার নিয়ে ভারতীয় জনতা পার্টির আজকের অবস্থান। ভারতবর্ষের সাংস্কৃতিক পরিবর্তন করবার জন্য ভারতীয় জনতা পার্টি এসছে। জনসংঘের শ্যামাপ্রসাদজির প্রতিষ্ঠা, দীনদয়ালজির একাত্ম মানববাদ এবং পঞ্চনিষ্ঠা সহ অন্তর্দয় প্রজেক্ট, যেটা আমাদের প্রশাসনিক স্তর, যেটা অন্তিম মানুষের কাছে পৌঁছে দেওয়া উন্নয়ন, সেটা করার জন্য ভারতীয় জনতা পার্টি এসছে। তাই আমাদের দীনদয়ালজি বলতেন, আমি রাজনীতি করার জন্য আসিনি, আমি সাংস্কৃতিক দূত। আমাদের বাংলায় আমরা রাজনীতি করার জন্য ভারতীয় জনতা পার্টি আসেনি। আপনি বলতে পারেন যে তৃণমূল কংগ্রেসের সাথে জোট ছিল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি আপনারা বলতে পারেন কখনো আমাদের পার্টির নীতিটা কি, বামপন্থী না ডানপন্থী? আমরা রাষ্ট্রবাদী। রাষ্ট্রের জন্য আমরা দলকেও দাঁওতে লাগাতে পারি। এবং আপনারা লক্ষ্য করেছেন জনসংঘ বারবার অত্যাচারিত হওয়ার পর 2 বার শ্যামাপ্রসাদজিকে হত্যা করে শেষ করে দিতে চেয়েছিল জনসংঘকে। এবং নেহেরু নিজে বলেছিলেন যে আমি জনসংঘকে গুড়িয়ে দেব, কিন্তু শ্যামাপ্রসাদজি বলেছিলেন আমি নেহেরুজির এই গুড়িয়ে দেওয়া মানসিকতাটাকে গুড়িয়ে দেব। সেই আমাদের পথ চলা, সাংস্কৃতিক চেতনার বিপ্লব, একটা দীর্ঘ পথ। আপনি যদি আলোচনা করেন এর ইতিহাস অন্য, সেই ইতিহাসের শুরু হয়ে বাংলায়। এবং আমরা জানেন আমরা মতাদর্শ সংঘ অর্থাৎ RSS এর প্রথম বীজ বাংলা থেকেই প্রতিষ্ঠা পেয়েছে। ডাক্তার এডওয়ার্ডজি অনুশীলনদের উদ্দীপ্ত হয়েছিলেন এবং 1925 সালে, দেখুন 1900 মানে 100 বছর অতিক্রান্ত হলো আমাদের মতাদর্শের সংঘের প্রতিষ্ঠা, ঠিক 100 বছরের মাথায় আমরা ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত পেল বাংলায়। একটা ঐতিহাসিক ক্ষণে পেয়েছি। এতে প্রত্যাশা মানুষের অনেক বেশি। এইবার আসছি আপনার কথায়, প্রত্যাশা মানুষের অনেক বেশি যে এই রাজনৈতিক বাতাবরণের কি পরিবর্তন হবে, মানুষ কি একটু স্বস্তি পাবে, রাজনীতির পরিবেশ কি পরিবর্তিত হবে, স্বচ্ছতা আসবে কি, ডেভেলপমেন্টটা ঠিক মতো এগিয়ে যাবে কি, না হলে সেই আগের কাটমানি সেই বিভিন্ন শব্দগুলো আবার এগিয়ে আসবে। এই পরিবেশটার থেকে আপনি বলতে চাইছেন যে মুক্ত হবে কিনা? একদম তাই। আমি এই প্রশ্নটা তোমার সঙ্গে আগে আলোচনা করছিলাম, তখনই আমি প্রশ্নটা তোমাকে করেছিলাম যে এই যে পটভূমির, যে আমরা যে পটভূমির সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি দীর্ঘ সময়, প্রায় 50 বছর সময়কাল ধরে যে পটভূমির সঙ্গে পরিচিত আমরা, সেই পটভূমির থেকে মুক্ত হতে গেলে তুমি একটা খুব মানে সুন্দর কথা বলেছো, যে সাংস্কৃতিক আন্দোলন। এই সাংস্কৃতিক আন্দোলন বিজেপি এবং আমার আজকে বাংলার যে পরিস্থিতি, আমি কতটা পরিবর্তন দেখতে পাবো আগামী দিন। সবে তো 2 মাস, আমি জানি এটা, আমি বলতে পারি এটা, আমি যেটা বন্ধুরা বলে থাকি আমি, যেটা হচ্ছে মধুচন্দ্রিমার সময়কাল যাচ্ছে, অর্থাৎ সেই মধুচন্দ্রিমার সময়টাকে আমরা দিতেই হবে, যে কোনো সরকারকে দিতে হবে, তারপরে তার সমালোচনা করবো। আজকে কিন্তু সমালোচনার জন্য আসে, আজকে একজন বিজেপি কর্মী, আমি কর্মী বলছি অরিজিৎ ঘোষকে, পার্থকে, তার সমালোচনা শোনার জন্য এসেছি। হ্যাঁ, দেখুন, যেহেতু আপনি বললেন যে পরিবেশ, আমি প্রথম পরিবেশটা বলছি গণতান্ত্রিক পদ্ধতি। যে আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেন, বহু নির্বাচন আপনি দেখেছেন, কিন্তু রক্তপাতহীন মানে জয়ের পর রক্ত ঝরেনি আপনি মনে হয় সাংবাদিকতায় দেখেন। পঞ্চায়েতে জয়ের পর রক্ত ঝরে, পৌরসভা জয়ের পর রক্ত ঝরে, বিধানসভা জয়ের পর আমাদের 300 লোক আমাদের হত্যা হয়েছে।
আপনি 2021-এ ডেমোগ্রাফিক পরিবর্তনে সনাতনী হিন্দু পরিবারে কি অত্যাচার হয়েছে তা যদি বর্ণনা আপনি পুরো শোনেন, আপনি সামলাতে পারবেন। দক্ষিণ চব্বিশ পরগনা যেসব প্রান্তরে ডেমোগ্রাফিক পরিবর্তন হয়েছে, তারা তৃণমূলকে ব্যবহার করে পুরো হিন্দুদের উপর আক্রমণ করেছে, সনাতনীদের উপর আক্রমণ। তারা কিন্তু বিজেপিকে মারেনি, তারা মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় ডেমোগ্রাফিক পরিবর্তনের ত্রাসটা দিয়েছে 2021-এ। এমন মহিলারা আছে তারা বিবৃতি দিতে পারেননি, কারণ তার স্বামীটাকে বলেছে মেরে দেবে বলে। শাহজাহানের তার নিদর্শন আপনারা পেয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে এত অত্যাচার সহ্য করার পরও এই যে আপনি বলছেন আমার বাড়ি, আমরা অনেকে ঘর ছাড়া হয়ে গেছিলাম 21-এ, বাড়ির উপর আক্রমণ হয়েছে। যারা আক্রমণ করেছে আমি এমনকি আমি যে দলে ছিলাম ওই মানুষের পাশে থাকার জন্য আমার বাড়িতে আক্রমণ হয়েছে, কিন্তু তাও ওই মানুষের পাশে থাকার 2015-তে আমি তখন কাউন্সিলর, এবং আজকে যিনি পরাজিত বিধায়ক পালিয়ে বেড়াচ্ছেন, তিনি সেবার ভেবেছিলেন আঘাত করলে মনে হয় সবাইকে নিজের কাছে টানা যায় না, সবাই মেরুদণ্ড বেঁকে রাজনীতি করতে আসে না। আজকে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে ভারতীয় জনতা পার্টি এই ক বছর আমাকে সম্মান দিয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির কেএনএসডি ভাইস প্রেসিডেন্ট। আমি যা করতে চেয়েছিলাম জীবনে রাজনৈতিক, সে পরিবেশে আমি প্রবেশ করে পড়েছি। আমি যেভাবে রাজনীতিকে চিন্তা করতাম, আমি সৌভাগ্যবান, আমি কাউন্সিলর থাকা অবস্থায় ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি, কারণ আমি মাননীয় মমতা ব্যানার্জি। আমার মনে আছে আমি যেদিন জয়েন করেছিলাম আপনারা এসেছিলেন, আপনারা ভেবেছিলেন মনে হয় নির্মল ঘোষের বিরুদ্ধে আমি বিবৃতি দিয়েছি। আমাকে এমনও কোনো সাংবাদিক বলেছেন আপনি নির্মল ঘোষের বিরুদ্ধে বললেন না। আমি নির্মল ঘোষের বিরুদ্ধে চারণ করে, বা আপনারা সবাই জানেন সাংবাদিকতায় দলে থেকে যদি সবচেয়ে বেশি বিরোধী হতে থাকে নির্মল ঘোষের, সেটা আমি ছিলাম। রাজনৈতিকভাবে অসম্মান করে না, আমি রাজনৈতিকভাবে ওনার চলাচলের বিরুদ্ধে চালন ছিলাম। কিন্তু এই রাজনৈতিক বাতাবরণে এসে উনি আজকে যে কাজ করেছেন, আজকে সেই অবস্থা হয়েছে না। আমি কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়ে দল ছাড়লাম সেদিন। আমি তখন লড়াই করতাম, ভাবতাম মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবন দর্শনে হয়তো ইনি অন্যরকম, তাই ওনার সাথে। এবং আপনি দেখবেন আমি জবের থেকে জয়েন করেছি, তবে থেকে নির্মল ঘোষের উপর কোনো কথা বলিনি, কারণ আমি উপলব্ধি, আমি মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম, উনি বলতেন যে সবাই চোর, আমরা শিক্ষকতা করে খাই, আমার যা দরকার সে প্রয়োজন আমার বাড়িতে আছে, কিন্তু চোর বলার অধিকার নেই, ফ্ল্যাটের দিকে তাকানোর কথা বলার, সবাইকে বলার ওনার অধিকার নেই। ওনার বাড়িতে তৈরি হয়েছে চোর। 18 সালের কথা বলছি আমি, সেই সময় ওনার বাড়িতে আমরা গেছিলাম, ওনার বাড়িতে বলেছিলাম যে এই হচ্ছে পানিহাটি পৌরসভায়, এই সব অনিয়ম হচ্ছে, আপনি যদি মনে করেন আমরা দোষী, আপনি আমাদের ইয়ে করে দিন, শাস্তি দিন, কিন্তু যারা যদি পানিহাটি পৌরসভাকে শেষ করছে তাদের ব্যবস্থা নিন। তৎকালীন চেয়ারম্যান ছিলেন নির্মল ঘোষের ভাই স্বপন ঘোষ। তখন থেকে পৌরসভা, আজকে কিন্তু পৌরসভা শেষ জায়গায় চলে এসেছে। এই পৌরসভার কিচ্ছু নেই, না উন্নয়ন আছে, না ডেভেলপমেন্ট আছে, অর্থাৎ মানুষের কাছে পৌঁছানোই গেল না। সবচেয়ে বড় টায়ারটাই হচ্ছে পঞ্চায়েত আর পৌরসভা, ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন স্তর। এখানে মানুষের সাথে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে একদম মুখোমুখি কথা। এখানে যত স্বচ্ছ মানুষের অবস্থান হবে, যত ভালো মানুষ এই রাজনীতিতে এই সংযোগে থাকবে, সে দলটা আরো উন্নতি করবে। এভাবেই ভারতীয় জনতা পার্টি উন্নতি করেছে, এবং এই আশাটাই ভারতীয় জনতা পার্টির কর্মী আছে। দেখুন 26-এর পর একটা তৃণমূল কংগ্রেসকে মারা হয়নি, খুন হয়নি, কেউ কারু বাড়িতে রক্ত ঝরেনি। আমার বাড়ি যে আক্রমণ করেছে, আমি সেদিন তার বাড়ির সামনে দাঁড়িয়ে তার বাড়িকে রক্ষা করেছি। এটাই ভারতীয় জনতা পার্টি শেখায়। তুমি আঘাত খেয়েছো কিন্তু পরিবেশ নষ্ট করো না। আমরা কিন্তু পরিবেশ নষ্ট করিনি। যারা দূরে চলে গেছে তারা নিজের ভয়ে দূরে চলে গেছে, কেউ কাউকে তাড়ায়নি। ভারতীয় জনতা পার্টি অফিস যারা হয় মানুষ, তারপরে একটা দেখেছেন 4 তারিখে হঠাৎ তৃণমূল থেকে এসে বিজেপিতে জয়েন করে মনে করলো মনে হয় ওইভাবেই দলটা চলবে। দলটা সেরকম নয়। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে দলে দলে মানে আপনার এত লোকজন কোথা থেকে চলে আসলো 4 তারিখের পরে। ঘটনা দেখুন, 35 বছর আর 15 বছর, এতে মানুষের, বিশেষ করে ইয়াং ছেলেদের চাকরি নেই, কিছু করার নেই। তারা রাজনৈতিক নেতাদের সংস্পর্শে এসে তাদের অর্থনৈতিক অবস্থান মনে করেছিল রাজনীতিটা, যে রাজনীতি করলে অর্থনৈতিক একটা লাভ হয়, পেশা। এই মানসিকতায় আপনি দেখবেন যেদিন সিপিএম চলে গেছে, তৃণমূল আসতে যত না দেরি রেখেছে, তৃণমূলের এই কর্মকাণ্ডের আর্থিক মানে
কোটির নিচে গল্প যখন হচ্ছে না শুনে, তারাও ভাবলো ভারতীয় জনতা পার্টি আসলে যত তাড়াতাড়ি এই দলের মধ্যে একটু সম্পৃক্ত হয়ে যাব, হয়ে গিয়ে আমরা ওই কর্মগুলোই এবার শুরু করব। কিন্তু এই 2 মাসে বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় এবং আমাদের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় দ্বার্থহীন ভাষায় বলে দিয়েছেন কোন অন্যায়কে বিজেপি প্রশ্রয় দেবেন। আপনারা দেখেছেন বিজেপির কর্মীও জেলে গেছে, এখানে কোনো ছাড় নেই। পুলিশকে সোজা বলা হয়েছে আইন রক্ষা করবার জন্য, এবং তারই পরিণাম হচ্ছে একটা রক্ত ঝরনি। এটা বাংলার রাজনীতির পরিবর্তনের বিরাট দিক। শুরুটা এইভাবে হয় যে রক্ত না ঝরিয়ে পরিবর্তন আনা যায়। ভারতীয় জনতা পার্টি বাংলায় দেখিয়ে দিল, এটাই তো সাংস্কৃতিক পরিচয়, বিপ্লবের সবচেয়ে বড় পরিচয়। কারো মারকোল খালি হলো না, কোনো মা আতঙ্কগ্রস্ত হলেন না, কোনো স্ত্রীর কোল হারালো না, কোনো ছেলে বা মেয়ে তার বাবা হারালো না। এর চেয়ে সামাজিক অবস্থার পরিবর্তন বাংলায় কোনোদিন হয়নি। এই 2 মাসে সবচেয়ে বড় পরিবর্তন আমার কাছে এটাই। না, আমি প্রথমেই বলেছি যে কোন রকম সরকারের সমালোচনায় আমরা যাবো না, কারণ এটা একটা আমাকে মিনিমাম 6 মাস সময় দিতে হবে, তারপরে আলোচনা করবো। কিন্তু ইতিমধ্যেই একটা পরিবেশ পরিস্থিতি পানি দিয়ে তৈরি হচ্ছে, বা সমগ্র উত্তর 24 পরগনা জুড়ে তৈরি হচ্ছে, যে যাদেরকে আপনারা আঙুল তুলে বলছেন যে এই লোকগুলো ভালো নয়, এই লোকগুলো খারাপ, তারা কিন্তু ধীরে 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 নিজেদেরকে আপনাদের দলের লোক বলে পরিচিতি লাভ করছে, এবং আপনাদের নেতা নেত্রীদের সঙ্গে ছবি তুলে তারা বিভিন্ন সমাজ মাধ্যমে পোস্ট করছেন। তারা এলাকায় নিজেদেরকে বিজেপি নেতা হিসেবে মানে পরিচয় দেওয়া শুরু করেছেন। এরকম একটা ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাকে কিভাবে রোখা যাবে, বা আদৌ কি রোখা যাবে? একদম ঠিক কথা বলেন আপনি। যে লেভেলের কথা বলছেন, এই লেভেলটা কখনোই ভারতীয় জনতা পার্টিতে অবস্থানগতভাবে নেই। আমাদের যে পার্টি স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে এরা কেউ কোথাও নেই। পার্টির স্ট্রাকচার এটা অন্য দলের মতো নয়। পার্টির একটা স্ট্রাকচার আছে, সেই পার্টিতে বুথ প্রেসিডেন্ট থাকে, সেই পার্টিতে পান্না প্রমুখ থাকে, সেই পার্টিতে মন্ডল প্রেসিডেন্ট থাকে, শক্তি প্রমুখ থাকে। এই যে বৃত্ত, এই বৃত্তকে আসতে গেলে তাকে অনেক কষ্ট করতে হবে। কিন্তু আমি আপনাকে বলছি, তাদের অন্যায়টা তো এবার বলছি আপনাকে, এটা আপনি একদম ঠিক বলেছেন। 4 তারিখের পর একটা প্রভাব, আবার বলছি যে পরিবেশটাই সমাজে ওরকম যে কোনো দলে ভিড়ে যেত না। আর দেখুন, সব রাজনৈতিক দলের শিক্ষাটা একটু সময় লাগবে। আমরা প্রথমে লড়াইটা নিয়েছি, অন্তত আপনি বলুন 35% ভোটকে মাইনাস করে দিয়ে ধর্মনিরপেক্ষতার মুখোশধারী সিপিএম এর মতো দলকে শেষ রেখে 46% স্কোর করেছে শুধুমাত্র হিন্দুর ভোট। এটাও কিন্তু বিরাট পরিবর্তন বাংলার সমাজ ব্যবস্থা। আপনি ছোটগুলো দেখবেন না, বিরাট সমাজ ব্যবস্থায় যে বাঙালি এইভাবে সনাতনী মুখী ছিল না, এরা ধর্মনিরপেক্ষ, তারাও বুঝেছে ধর্মনিরপেক্ষ ছদ্ম ধর্মনিরপেক্ষ। তারা উপলব্ধি করেছে তৃণমূলের দৌলতে সিপিএম এর ছদ্ম ধর্মনিরপেক্ষতা। এই যে দীপশিতা দাঁড়িয়েছিলেন, আমি দায়িত্ব ছিল আমার দমদম উত্তরে কাজ করার জেলার পক্ষ থেকে। দীপশিখা প্রায় জিতেই গেছিলেন একটা হাত পা, এবং আমি সেদিন ওখানে দাঁড়িয়ে অনেক মিটিংয়েই বলেছি যে 2জন চন্দন দাস মারা গেলেন, তার বাবা এবং ছেলে, তারা তো সিপিএম করতেন। মোথাবাড়ি সিপিএম এর দুর্গ ছিল। আপনি দেখবেন 2011 সালে মোথাবাড়ি জিতেছিল, সিপিএম জিতেছিল। 2016-তে মোথাবাড়ি মাত্র 1000 ভোটে এসেছিল। মোথাবাড়ি ডেমোগ্রাফিক পরিবর্তনের জন্য সিপিএম কে মোথাবাড়ি ছেড়ে চলে এসে দীপশিতাকে দমদম উত্তরে দাঁড়াতে হলো। কেন? তৃণমূলকে এগিয়ে দেওয়ার জন্য, যাতে সনাতনী শক্তি বাংলায় জাগরিত না হয়। সনাতনী শক্তি যদি বাংলায় জাগরিত হয়, তাহলে এই বাংলায় এই ছদ্ম ধর্ম নিরপেক্ষতা থাকবে না। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে একদম নই। সব, আপনি কত শান্তিপূর্ণভাবে ঈদ পালিত হয়েছে, কোনো সংঘর্ষ হয়নি। মহরম হয়েছে, কোনো সংঘর্ষ হয়নি। কোনো জায়গায় দেখাতে পারবে না কোনো সংঘর্ষ হয়েছে। আমরা সঠিক ধর্ম নিরপেক্ষতা চাই। এটা আমাদের পঞ্চনিষ্ঠার একটা আদর্শ, যে আমরা সঠিক ধর্ম নিরপেক্ষ। কোন ধর্ম নিরপেক্ষতা? যেটা রাষ্ট্রহিতে কাজ করে। আপনি রাষ্ট্রহিতে সব ধর্মকে আমরা নমস্কার জানাবো, কিন্তু রাষ্ট্রের বিরোধিতা করা কাউকেই আমরা প্রশ্রয় দেব না।
কারণ রাষ্ট্র আমাদের আগে, ভারত মারাই আমাদের আসল। আমরা স্লোগান দিই ভারত মাতা কি জয়, এর অর্থ আছে, আমাদের কাছে অর্থ আছে। সেটা অর্থ ভারত হচ্ছে আমার ভূমি, মা হচ্ছে আমার সংস্কৃতি, আর জয় দিই আমরা জনগণের। এটাই আমার সাংস্কৃতিক জাতীয়তাবোধের প্রথম লক্ষণ। আমরা পরিবর্তন এনেছি। আপনি যে কথা বলছেন পানিহাটির কিছু টুকটাক ঘটনা, আমি বলছি যে আপনি দমদমের কিছু, মানে সারা দমদম অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি বা সারা ভারত, আসলে একটাই উদ্দেশ্য, এরা ঝাঁপিয়ে পড়ছে যে যাতে আবার একটা দলের মধ্যে থেকে আমাদের রাজনীতি ব্যবহার করে অর্থনৈতিক সুবিধা, রাজনীতি ব্যবহার করে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ক্ষমতা বোধে সেই সিন্ডিকেট রাজের দিকে আসে। কিন্তু আপনি দেখেছেন বালি সিন্ডিকেট স্তর নামবে তো, এটা পিরামিড, ওপর থেকে সরকার, ওপর থেকে দেখবেন, ওপর যদি ঠিক হয় অটোমেটিক নিচ ঠিক হয়ে যাবে। এর জন্য একটু টাইম লাগবে। আপনি যে কথা বলছেন সব আমরা ওয়াকিবহাল আছি, কিন্তু কোনো অবস্থাতে কোনো নেতৃত্ব কোথাও প্রশ্রয় দিচ্ছে না। ঘটনা ঘটতে পারে, সে ঘটনার সঙ্গে সঙ্গে তার উত্তর দিচ্ছে, পুলিশ খোলা হাতে কাজ করছে। আপনি শুনেছেন কখনো ভারতীয় জনতা পার্টির কর্মী অ্যারেস্ট হয়েছে? তৃণমূলের প্রার্থী, তৃণমূল ক্ষমতায়, তৃণমূলের কোনো নেতা অ্যারেস্ট হয়েছে শুনেছেন আপনারা? কারণ সে ক্ষমতাই নেই। দেখবেন, আমি আবারও একটা বলে দিচ্ছি, একসময় দেখবেন পরিসংখ্যানে, বলছি আগামী 2 বছর 3 বছর আপনি দেখবেন পরিসংখ্যানে দেখাচ্ছে যে মারামারি ডায়েরি, মানে চিট ডায়েরি যে হয়, এফআইআর যে হয়, এফআইআর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, একদম বৃদ্ধি পাবে দেখবেন। ক্রাইম তো হবেই, মানুষ থানামুখী হচ্ছে, এটা একটা পরিবর্তন। থানায় যেতে গেলে আগে তৃণমূলের নেতাদের বলতে হতো, ভারতীয় জনতা পার্টির কোনো নেতাকে বলে কেউ থানায় যাচ্ছে না। কিন্তু এই যে থানায় যাওয়ার প্রবণতা, এটা মানুষের মধ্যে ডেভেলপ করেছে, অর্থাৎ আমি ন্যায় বিচারের জন্য যাব থানায়। আগে আগে এলাকার নেতাকে বলে যেতে হতো যাবো কিনা, সে অনুমতি দিলে থানায় ডায়েরি নিত, অটোমেটিকলি থানায় ডায়েরি হতো না। এই পরিবর্তনগুলো হচ্ছে। আপনি ন্যারেটিভটা পজিটিভ চিন্তা করুন, আর ছোটটা একদম ছোট ঘটনা, পাড়ায় পাড়ায় একটু এদিক ওদিক, এগুলো ভারতীয় জনতা পার্টির কাছে কোনো বিষয় নয়, কেউ প্রশ্রয় পাবে না, কেউ। এইটা 100-তে 200 গ্যারেন্টি আপনাকে বলতে, 100-তে 200 গ্যারেন্টি। আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব যে কষ্ট করে এই ক্ষমতাটা এনেছেন, তারা কষ্ট করেছেন, মানুষ রাস্তায় নেমে বিশ্বাস করেছে। তৃণমূল জেতেনি 208টা ভোটে প্রথমবার 2011-তে, পরিবর্তনটা দেখুন। কিন্তু মানুষ তো আপনি দেখুন, তৃণমূল কিন্তু 187, 11, আর 35% ভোটকে মাইনাস রেখে ভারতীয় জনতা পার্টি বা 208টা। পরিবর্তনটা চিন্তা করুন, মানে মানুষের প্রত্যাশাটা কোন পর্যায়ে এসেছে, আর প্রত্যাশা পূরণটাও দেখুন। 2 মাসের মধ্যে যে অন্নপূর্ণা ভান্ডার হবে না লোকে বলেছিল, লক্ষ্মীর ভান্ডারতে পরিবর্তন হয়ে গেছে। 1,500 দিত, আমরা 3,000 দিচ্ছি। 2 কোটি মানুষের কাছে পৌঁছে, যে 1-2 কাছে পৌঁছাচ্ছে না, পৌঁছাবে। কারণ দেখুন, এই পৌরসভা ধরুন, আপনি অফলাইনে করছেন, ওখানে যাচ্ছে, তারা তুলবে, তারপরে তো যাবে। এবার তারা গড়িমসি করছে, চেয়ারম্যান ছাড়ছে না, পালিয়ে বেড়াচ্ছে। পৌরসভার থেকে এরা বসে আছে, কাজও করবে না, কিছু করছে না। অন্য দলের এতদিন কবে আছে কি বলে আপনার ইয়ে বসিয়ে দিত, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিত, কবে ভেঙে দিত সারা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পৌরসভা। কিন্তু এ দল সবচেয়ে গণতন্ত্র বিশ্বাস করে দল। তো মানে একটা কথা আমি বলি তোমাকে, যে আমরা যখন 11 সালে পরিবর্তন দেখলাম, তখন রাজ্যের 5টা পৌরসভা 13 সাল পর্যন্ত কিন্তু বামফ্রন্টের ছিল। সেক্ষেত্রেও কিন্তু খুব যে তাদের উপর চাপ সৃষ্টি করা, তাদেরকে মারধর করা, এটা সেই সময় কিন্তু আমরা দেখি। তারপর 13 সালের নির্বাচন, আপনিও কাউন্সিলর হয়েছিলেন। এই যে বিষয়টা, এই যে পালিয়ে যাওয়া, এই যে আপনি যেটা বললেন, আমিও বলছি সেটা, যে পৌরসভাগুলো, পঞ্চায়েতগুলোকে যেন দায়িত্ব জ্ঞানহীনের মতন ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেল সবাই। যার জন্য আমি পানিহাটির 5 লক্ষ লোক যেমন আজকে মানে ভুগছেন, সেরকম আবামর পশ্চিমবঙ্গে 122টা পৌরসভার মানুষ ভুগছেন। 122টা না, 127টা টোটাল মিডিয়ে, 121 একটা সিপিএম এর আছে তাহিরপুর, বাদ দিয়ে সব জায়গায় এরকম পালিয়ে চলে গেল। এটাকে আপনি কিভাবে, মানে কি বলবেন, যে আপনি তো বলছেন আপনি তারা করেননি? কারণ হচ্ছে নিজেরা এমন কর্মকাণ্ড করেছে, নিজেরাই ভয়ে পালিয়ে গেছে। আপনি এমনও আছে এখানে কাউন্সিলররা, যারা পরে কাউন্সিলর যে নেতা ছিল, মানুষকে ধরে তার গায়ে মেশিন দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে ছবি তুলে অ্যারেস্ট করিয়ে দেবো।
স্বেচ্ছাচারিতা চরম, ধরে ধরে মার সামনে দাঁড় করিয়ে মারছে। পাড়ার দুটো ছেলে দাঁড়িয়ে আছে, তার সামনে তার বাবাকে মারছে। তারা ভয়ে পালাবে না কি করবে? তারা নিজের কর্মের জন্য ভয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এখানে যদি এমন কাউন্সিলর আছে এখানে যাদের কিছু ছিল না, 24টা 25টা আমি জাস্ট বলছি, তারা তো ভয় পালাবে। তারা তো ভয় পালাবে। কেউ কোথাও আপনি এই পশ্চিমবঙ্গে দেখাতে পারবেন না বিজেপির পার্টির নেতৃত্ব বা কর্মী তাড়া করে বা কাউকে মেরে এলাকা থেকে পাঠিয়ে দিয়ে। এলাকার মানুষ করছে, এত রাগ এলাকার মানুষের, এত রাগ এলাকার মানুষ। কিন্তু এই যে মানুষের যে ব্যাপক প্রত্যাশা, যেটাকে তুমি একটা সাংস্কৃতিক বিপ্লব বলছো, বা আমি মানছিও, সেই একটা মানসিক পরিবর্তন মানুষের মধ্যে সেটা হয়েছে। কিন্তু এই যে জেন জি, এই যে নতুন শব্দবন্ধটি আমাদের সামনে চলে এসেছে, তারা কিন্তু প্রবলভাবে এই বিজেপির বিরোধিতায় সারা ভারতবর্ষ জুড়ে তার একটা আওয়াজ তুলছে। এবং এই গতকাল পর্যন্ত তার একটা প্রক্রিয়া আমরা দেখেছি। এই জেন জিকে কতটা বিশ্বাস করা যায়? জেন জি ব্যাপারটা বাংলাদেশে সম্ভব, নেপালে সম্ভব, আমাদের ভারতবর্ষে সম্ভব। এটার একটা, যদি আপনি বলেন, একটা দীর্ঘ বিষয় ভারতের উপর ইম্প্যাক্ট করেছে। অপারেশন সিন্দুর পর সারা পৃথিবী বুঝে গেছে ভারত কতটা শক্তিশালী। এবং আমি আপনাকে বলি, এই মুহূর্তে ভারতকে আঘাত করবার ক্ষমতা আমেরিকারও নেই। আমি চীনের কথা ছেড়ে দিলাম, আমি আপনাকে যদি বলেন, আমি তত্ত্ব দিয়ে, ওয়েপনি থিওরি দিয়ে, মিলিটারি ইকুইপমেন্ট দিয়ে আপনাকে বুঝিয়ে দেবো আমেরিকার ক্ষমতা নেই, চীনেরও ক্ষমতা নেই। মালাক্কাকে এক ইরানের হরমুজ ফলানি শেষ করে দিচ্ছে। আমাদের মালাক্কা আটকে দিলে চীনও শেষ হয়ে যাবে। তাই এই ডিপ স্টেট শুনেছেন, সোলার সেট শুনেছেন আপনারা, এরা ব্যাপক ইনভেস্ট করছে এবং বাংলাদেশকে প্রভোগ করছে এটাতে। এমনি জানেন আমাদের দেশে প্রায় 14% এর একটা অ্যান্টি আছে, বাংলাদেশে 35%। এই নাম করে ফেসবুকের হিউজ মনি, এবং সরকার এটা দেখছে। এই প্রথম কোনো সরকার, আপনাকে বলি, হ্যাঁ প্রশ্ন লিক হয়েছে, এর আগে প্রচুর প্রশ্ন লিক হয়েছে, কোনোদিন এই আন্দোলন হয়। এই যে আন্দোলন করা যায়, ছাত্ররা রাস্তায় নেমেছে, এটা কোনো প্রশাসন বা দল নামতে দিয়েছে এর জন্য কিন্তু হয়েছে। এত চুরি হলো, এত হলো, বাংলা কেন একটা এটা হলো না, হয়েছে মমতা ব্যানার্জির এগেইনস্টে। যারা ছাত্র তারা করেছে, কিন্তু এই মবটা কখনো আসেনি। কেন? আমার 14ই আগস্ট 2024 আমি বলছি হয়নি সেটা, কিন্তু এটাই হয়েছে। প্রধানমন্ত্রী তার গুরুত্ব বুঝেছেন, ছাত্রদের বিষয়টা গুরুত্ব বুঝেছেন। তাই আমি আপনাকে বলি, এই আঘাতটা শুধু এই কোশ্চেন লিকের জন্যই হয়। যেহেতু ভারতীয় সংস্কৃতির পরিবর্তন দেখলে শিক্ষানীতিতে এক নতুন ভারতীয় জাতীয়করণ আসছে। এই শিক্ষানীতি পরিবর্তনের কাণ্ডারি নাম ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান এটার মেন কারিগর। এবং আপনাকে বলি, ভারতীয় জনতা পার্টির এত নিষ্ঠাবান, এত সৎ, এত সংগঠক, এত ভদ্র স্বভাব এবং এত অমায়িক মানুষ খুব কম আছে। আমরা বললাম একটা অনেক, শুধু দলের জন্য স্যাক্রিফাইস করলেন তিনি, দলও স্যাক্রিফাইস করলো দেশের জন্য। এটাই ভারতীয় জনতা পার্টি। এই যে কোনো দল পদত্যাগ নিত না, এত চুরি করে জেলে গেছে, মমতা ব্যানার্জি করছে, একটা পদত্যাগ করেছিল? করেনি। কংগ্রেস করেছিল, রাহুল গান্ধী করেনি। এটা ফেসবুক, টুইটার, এগুলোকে জানেন আপনারা, এখনই পয়সা দিলে দেখবেন ভিউজ আর বেড়ে যায়। তো এগুলো চলছে। এটা বাংলাদেশে সম্ভব হয়েছে, নেপালে সম্ভব হয়েছে, ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামো এটা ইম্পসিবল। সাময়িক করা যায়। আপনি দেখেছেন কৃষি নীতি নিয়ে কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় কন্ট্রোল করতে হবে, এটা অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি অনেক ভালো জানেন। আমি আপনাকে বলছি, যারা এসবে মদক দিচ্ছে, যারা দেশ বিরোধী এসব কর্মকাণ্ড করছে, যারা এই যুবকদের সামনে রেখে তাদের ভুল পথে চালিত করার চেষ্টা, প্রত্যেকের রাষ্ট্র নীতি মেনে আইন ব্যবহার করে প্রয়োগ করা হবে। দেখছেন গুন্ডা দমন শাখায় সাংবাদিকতাকে মেরেছে, তার বিষয় আসবে, এটা হবে। আমাদের কাছে আরো আঘাত আসবে, কারণ আমরা একটা ভারতবর্ষের জাগরিত ভারতবর্ষকে উপহার দিতে চলেছি। পৃথিবীতে আমাদের দর্শন প্রতিষ্ঠা পাচ্ছে, স্বাধীনতা, একটা ভারতীয় সংস্কৃতির স্বাধীনতা, ভারতীয় সভ্যতার স্বাধীনতা, ভারতীয় ঐতিহ্যের স্বাধীনতা, ভারতীয় ভাষার স্বাধীনতা, ভারতীয় সংস্কৃতির স্বাধীনতা, শাশ্বত আত্মাই ভারতীয়
সভ্যতার কেন্দ্রীয় তত্ত্ব, এটাই আমাদের তত্ত্ব। এর বিরুদ্ধে আরো লড়তে হবে, আমাদের আরো সংঘর্ষ করতে হবে। অনেক সংবাদপত্র আমাদের সাথে থাকবে না, কিন্তু আমরা দেশ গড়ার লক্ষ্যে নির্দিষ্ট পথে এগাবো। সে পানিহাটিতে বলুন, সে বাংলায় বলুন, সে ভারতে বলুন, কাশ্মীর যদি আমরা ঠিক পথে আনতে পারি, বাংলাকেও আমরা ঠিক পথে আনতে পারি। মণিপুর তো চলছে এখনো। ওগুলো আমি আবারও বলছি ভারতকে অশান্ত করবার একটা, ভারত যে শক্তি অর্জন করে ফেলেছে, আর ভারতের এই ইন্টারনাল রাজনৈতিক বিভিন্ন দল, বিভিন্ন উপদল, বিভিন্ন পার্সেন্টেজ, 14% সারা ভারতে, আমাদের 35%, এরা যে সব স্বাধীনতা ভোগ করেছে, বিভিন্ন এনজিও যে স্বাধীনতা ভোগ করেছে, এগুলো তাদের মনোপলি হয়ে গেছিল। দেশ এদের কাছে বিষয় নয়, এদের কাছে নিজেদেরটাই বিষয়। তাই এদের বিরুদ্ধে লড়তে হবে। দেশের মধ্যে থাকা শত্রুদের লড়াইটা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় লড়াই। আর অপারেশন সিন্দুর দেখিয়ে দিয়েছে সীমানার বাইরে লড়ার ক্ষমতা পৃথিবীর যে কোনো শক্তির বিরুদ্ধে আছে। সীমানার ভেতরে, ঘরের মধ্যে এদের সাথে লড়াই চাই আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় লড়াই। সেটা নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি লড়ে নেবেন, এবং বাংলায় শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য সহ সকল ভারতীয় জনতা পার্টির আদর্শকে বিশ্বাস করে তারা রাস্তায় থাকবে। তারা মার খেয়ে বাংলার পরিবর্তন এসছে। কিন্তু তৃণমূল গন্ধ। আবার বলছে যে তৃণমূল গন্ধ হচ্ছে, তৃণমূলের অর্থটা ভাবছে শিফট হয়ে যাবে সাময়িক। আমি কি বলছি আপনাকে, বিচ্যুতি থাকবে আমাদের। আমি আপনাকে বলি, শেষ যদি আপনি বলতে চান কিছু, আমাদের এটা কিন্তু এটাই হচ্ছে তৃণমূল ভাব, হচ্ছে একটা জড়ো হওয়া ভাব থাকে দলে। তৃণমূলটা একটা জড়ো হওয়া, বিজেপি একটা জড়ো হওয়া দল নয়। এক জায়গায় জড়ো হওয়াকে দল বলে না, একটা শৃঙ্খলা, একটা লক্ষ্য, একটা পথ, এটাই আমাদের মেন লক্ষ্য। সেই তেকাঠির লক্ষ্যে আমরা বিচ্যুতি আসতে পারে, এই যে আপনি বললেন বিচ্যুতি আসতে পারে, আঘাত আসতে পারে, কিন্তু আমরা তা শুধরে নেবো। আমরা যেমন লোক না মারাটাকে শুধরে, মার খাওয়ার পরও আমার কর্মীরা মারেনি, এটা কত বড় রাজনৈতিক দর্শন আমাদের। আঘাত খেয়েছে, তাও আমরা আঘাত করিনি। আর ছোটখাটো যেগুলো বিষয় বলছেন, এই অর্থনৈতিক একটা, সেই এলাকা ভিত্তিক অর্থনৈতিক চাপ, কিছু বিভিন্ন ধরনের লোক লাভ্যাংশ নেওয়ার জন্য আসছে, এরা কোনো রাজনৈতিক, আমি আপনাকে বলি, ভারতীয় জনতা পার্টিতে তারা থাকতে পারবে না। হ্যাঁ, আমাদের দীনদয়ালজি বলে দিয়েছেন, আপনি যে বললেন আশার ব্যাপারটা, সেটা আমাদের এটাই। তিনি বলেছেন, যারা আজ আমাদের ভোট দিয়েছে, ভোট দেয়নি, তারা যেন আগামী দিন আমাদের ভোট দেয়। যারা আগামী দিন আমাদের ভোট দিলেন, তারা যেন আমাদের সমর্থক হন। সেই সমর্থকরা যেন আগামী দিনে আমাদের সক্রিয় কার্যকর্তা হন। সারা সনাতনীদের একত্রিত করার জন্যই ভারতীয় জনতা পার্টি। আর ভুল ভ্রান্তি, আবার বলি মার কথায়, আমরা 17 মা, অ17 মা, এই সভ্যতার, এই সমাজে খারাপকে ভালো করে নিয়ে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি শুদ্ধিকরণ সমাজ তৈরি করব। আমাদের তত্ত্বই হচ্ছে একাত্মবাদ, সংযোগ স্থাপনের। খারাপ আর ভালো এই সমাজেরই, এটা সিঞ্চিত করে ভালো ভারতীয় সংস্কৃতি উপহার দিতে হবে। সেটাই আমাদের আসল লক্ষ্য। সেই লক্ষ্য আমরা পূরণ করবো। সেরকম যোদ্ধা ভারতীয় জনতা পার্টিতে আছে। 2-4 জনের বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আমি আপনাকে বলি, আমি হৃদ্য হয়ে দলটা করতে এসে, আমার মন আজকে তৃপ্ত হয়ে দলটা করতে এসে। এই দলের মতো ব্যাপ্তি কোনো রাজনৈতিক দলের নেই। মন, আত্মা, দেহ সব এক সমন্বয় সাধনের মধ্যে দিয়ে চলে, তাই এই দলটা সে দলই। আমরা অরিজিৎ ঘোষ, এতক্ষণ আমরা ওনার থেকেও কিছু জানলাম, শুনলাম। কিন্তু ভারতীয় জনতা পার্টি সম্পর্কে উনি একদম সঠিকভাবেই বললেন যে বাঙালি মনে একটা দ্বিধা, দ্বন্দ্ব, এখনো প্রশ্ন এখনো রয়েছে অনেক বাঙালির ক্ষেত্রেই। অনেক বাঙালি এখনো ভারতীয় জনতা পার্টি কি, তাদের মূল লক্ষ্য কি, শুধুই মাত্রই ক্ষমতা দখল, তৃণমূলকে হাঁটিয়ে ক্ষমতা দখল করা, নাকি অন্য কিছু ইত্যাদি নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। কারণ বাঙালিদের গোড়ায়, একেবারে গোড়ায় একটা উদ্বাস্তু সমস্যা, যেটা অরিজিৎ বাবু ছুঁয়ে গেলেন, পার্থ ছুঁয়ে গেল। সেই সমস্যার থেকে বাঙালিদের মধ্যে একটা বামপন্থা ভাব, এটা চিরকালীন একটা সত্য। সেই সত্যটাকে অতিক্রম করে আজকে যখন বিজেপি ক্ষমতায় এসছে, তখন তারা কিন্তু এই প্রশ্নটার মুখোমুখি হচ্ছেন, এবং তার উত্তরটা কিন্তু অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে, মানে যেটা উনি বললেন যে নতুন ভারতীয় সনাতনী সংস্কৃতি, সেই সনাতনী সংস্কৃতিতে মোড়কে আমাদের সামনে তুলে ধরলেন অরিজিৎ বাবু।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আবার দেখা হবে, এবং আমরা আমাদের 7 অ্যাওয়েক নিউজের সবাইকে বলবো যে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন 7 অ্যাওয়েক নিউজ, এবং আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট বিশেষ করে আমাদেরকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। জয় হিন্দ।